ওকে, সার্কিট। সার্কিট জিনিসটা কি? আমরা এগুলো অলরেডি পড়ে ফেলছি। দেখুন, ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। বলো তো ফুল ডুপ্লেক্স কি? না দেখে কেউ দেখো না, না দেখে বলো ফুল ডুপ্লেক্স কি? ডুপ্লেক্স হচ্ছে স্যার মানে মোবাইল ফোন এর উদাহরণ স্যার, মানে দুই দিক থেকেই কথা আসবে যাবে। হ্যাঁ, দুই দিক থেকে একই সাথে কথা আসবে যাবে। জি স্যার। একই সাথে। হাফ ডুপ্লেক্স কোনটা? দুই দিক থেকে আসতে পারবে, ঠিক আছে, ওয়াকি টকি। একদিক থেকে যাবে যখন, তখন আরেক দিক থেকে আসতে পারবে না। আর সিমপ্লেক্স হইলো যে শুধু একমুখী, একদিকে যাবে। যেমন মাইক হইতে পারে, মাইকে যখন কেউ কিছু বলে, কোনো অ্যানাউন্সমেন্ট করে, সেটা একমুখী, কোনো ধরনের রিটার্ন আসার কোনো উপায় নাই। আর কি কি আছে একমুখী? আর কি আছে বলতো? আর গতদিন জানি আরো কি কি এক্সাম্পল? রেডিও, টেলিভিশন, এগুলো একমুখী কি? তো আমরা অজানা কিছু না, আমরা অলরেডি এই জিনিসগুলো পড়ছি। ডাটা কমিউনিকেশন সার্কিট জিনিসটা কি? দি আন্ডারলাইং পারপাস অফ এ ডিজিটাল কমিউনিকেশন সার্কিট ইজ টু প্রোভাইড এ ট্রান্সমিশন পাথ বিটুইন লোকেশনস এন্ড টু ট্রান্সফার ডিজিটাল ইনফরমেশন ফ্রম ওয়ান স্টেশন টু অ্যানাদার। এটা দিয়ে কি বুঝাইছে? যে ট্রান্সমিশন পাথ মানে কি? সেটা ওয়্যার হইতে পারে, সেটা আমাদের মোবাইল ফোনের ইথারনেট হইতে পারে, মোবাইল ফোনের ইথারনেট না, মোবাইল ফোনের স্যাটেলাইট কমিউনিকেশন হইতে পারে, আমাদের ল্যানের ইথারনেট হইতে পারে। যে কোনো ধরনের ট্রান্সমিশন পাথ আমাদের যারা ওয়াইফাই ইউজ না করে, যারা লাইন টেনে ইউজ করি, তাদের লাইন দিয়ে যে ডাটাটা যাচ্ছে, এই যে একটা পাথ, ঠিক আছে, এই যে এইটা পাথ, এই পাথটাকেই মূলত যে পাথের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গাতে ডাটা ট্রান্সফার হইতে পারে, সেটাকে মূলত আমরা বলি সার্কিট। মূলত যদি আমরা নর্মাল ভাষায় বলি, তাহলে সেটাকে হলো সার্কিট। ডাটা কমিউনিকেশন সার্কিট ইউটিলাইজ করে ইলেকট্রনিক কমিউনিকেশন। ডাটা পুরা জিনিসটাই হয় অ্যানালগ, আমরা গতদিন পড়ছি, অ্যানালগ অথবা ডিজিটাল কমিউনিকেশন মাধ্যম হিসাবে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবে। এটা এমন না যে সে অটোমেটিক্যালি চলে যাবে, উড়ে উড়ে চলে যাবে, এরকম কিছু না। আইডিয়ার অ্যানালগ অথবা ডিজিটাল ডাটা হিসাবে যাবে। তো এই ডাটাটা কিভাবে যায়? আলটিমেটলি কি হয় বলতো? ইলেকট্রনিক কমিউনিকেশন মাধ্যমে যায়, রাইট? এটা এমনি যেতে পারবে না। তুমি যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজ না করো, মোবাইল ফোন ইউজ না করো ফর এক্সাম্পল, এবং এটা যদি ডাটাকে এনকোড না করে এবং করে যদি সে ইথারনেটে না পাঠায়, তাহলে এই জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। তুমি মোবাইল ফোনে যদি ডায়াল না করো ফর এক্সাম্পল, তুমি কানে ধরে কথা বললে কি আমি শুনতে পারবো না। যখন তুমি ডায়াল করবা, তখন এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, যেটার মাধ্যমে ডাটাটা এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে পারে। কিভাবে? ইথারনেটের মাধ্যমে। সে বাতাসে ভেসে কোনো একটা টাওয়ারের কাছে যাবে, সে টাওয়ারটা ক্যাচ করবে। আমরা এগুলো পড়বো, সিডিএমএ আমরা পড়বো সামনে। এই যে বলতেছি যে একটু কঠিন জিনিসে যাব, সিডিএমএ, স্যাটেলাইট কমিউনিকেশন, এগুলো আমার পড়ানোর ইচ্ছা আছে। অনেক বড় সিলেবাস আমার পড়ানোর ইচ্ছা আছে, আমি জানি না কতটুকু পারবো। যেভাবে ক্লাস মিস হচ্ছে, ক্লাস আসলে মিস হচ্ছে না, আমি ক্লাস নিচ্ছি। অনলাইনে ক্লাস নিলে একটু আগানো যায় না। তো এই জিনিসটাই হলো ডাটা কমিউনিকেশনের সার্কিট। তারপরে কি বলছে? কমিউনিকেশন ফ্যাসিলিটিস আর ফিজিক্যাল মিনস অফ ইন্টারকানেক্টিং স্টেশনস and are provided to data communications users through পাবলিক টেলিফোন নেটওয়ার্ক। আমরা যদি টেলিফোনের মাধ্যমে করি, পিটিএন বলে এটাকে, পাবলিক টেলিফোন নেটওয়ার্ক। এখন আর এগুলো ইউজ হয় না, আমরা এখন আর ল্যান্ড ফোন ইউজ করি না, আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি। আমরা সিডিএমএ টাওয়ার ইউজ করি, জিএসএম টাওয়ার ইউজ করি। এখনকার সাথে যদি তুমি তুলনা করো, আগে আমরা যেগুলো ওই যে ল্যান্ড ফোনের যে স্টেশন গুলো ছিল, সেগুলো মূলত ছিল টেলিফোন নেটওয়ার্কের পাবলিক টেলিফোন নেটওয়ার্ক, পিটিএন। পাবলিক ডাটা নেটওয়ার্ক হইতে পারে, যেগুলোর মাধ্যমে ডাটা, যেমন আমাদের আইএসপি গুলো, পাবলিক ডাটা নেটওয়ার্ক। এন্ড এ মাল্টিটিউড অফ প্রাইভেট ডাটা কমিউনিকেশন সিস্টেম হইতে পারে। সেটা হইতে পারে যে ফর এক্সাম্পল, তোমরা যদি দুইজন একই বাসায় একই ধরনের ওয়াকিটকি কিনো, দুইজনের মধ্যে যে কমিউনিকেট হবে, যেটা বাইরের মানুষ শুনতে পারবে না, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে হবে, সেটা হবে প্রাইভেট ডাটা কমিউনিকেশন সিস্টেম। অথবা তোমার এমনও করতে পারো যে সিক্রেট সার্ভিস গুলো নর্মালি কি করে নিজেদের কমিউনিকেশনের জন্য একটা আলাদা কি ইউজ করে, ফ্রিকোয়েন্সি ইউজ করে, সেগুলো হইতে পারে। সেটা হলো প্রাইভেট ডাটা কমিউনিকেশন সিস্টেম। ভেরি ইজি থিং, এগুলা না বোঝার কিছু না। পরীক্ষা যদি কোশ্চেন আসে হোয়াট ইজ ডাটা কমিউনিকেশন সার্কিটস, এটা হলো মূলত এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা ট্রান্সফার করার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয়, ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করা হয়, সেটাই হলো
ডাটা কমিউনিকেশন সার্কিট। এটুক লিখলে মোর দেন এনাফ, 1 মার্কের জন্য 2 মার্কের জন্য মোর দেন এনাফ। যদি তুমি নিজের ভাষায় লিখো তাও মোর দেন এনাফ। এর থেকে যদি একটু বেশি লিখতে পারো ভালো, কিন্তু মুখস্থ লেখার কোনো দরকার নেই, নিজের ভাষায় লিখো। The following figure shows a simple 2-station data communication circuit. আমরা যে এই যে নিচে আমাদের ফিগারটা দেখতেছো 2টা স্টেশনের মধ্যে। সো আমার সাথে ফর এক্সাম্পল কি জানি একজনের নাম বলি, ফর এক্সাম্পল জেরিন তাসনিম। জেরিন তাসনিম তো অন্য সেকশনের না, নাকি এটা আবার অন্য জেরিন তাসনিম? 50 বেচেন না জেরিন তাসনিম? না স্যার, 53। ও 50 বেচে আরেকটা জেরিন তাসনিম আছে। আচ্ছা যাই হোক। তো কি হয়েছে, আমি জেরিনকে ফর এক্সাম্পল যখন কি করব, কল করতে চাইবো, তখন কি হয় সেটা আমার স্টেশন থেকে, মানে আমি একজন স্টেশন যদি ধরো এবং জেরিন আরেকটা স্টেশন, 2 স্টেশনের মধ্যে ডাটা কমিউনিকেশন হয় কিভাবে? ফার্স্ট একজন হবে সোর্স। আমরা এটা অলরেডি এইগুলো পড়ছি, এগুলা না পড়া না, আমরা অলরেডি এইগুলা সেকেন্ড চ্যাপ্টার না ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছি। সোর্স থাকবে একটা, ফর এক্সাম্পল আমি কল করতেছি। ট্রান্সমিটার, ট্রান্সমিটার কি আমরা একটু পরেই দেখবো, এই যে এখানে ট্রান্সমিটার ব্যাপারে লেখা আছে। ট্রান্সমিটারের থ্রুতে কই যাবে? ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে যাবে। ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে আমরা পড়বো, ট্রান্সমিশন মিডিয়াম, ট্রান্সমিশন সিস্টেম। ট্রান্সমিশন সিস্টেম হইতে পারে যে তোমার মোবাইল টাওয়ার, গ্রামীণ ফোনের টাওয়ার গুলা, কিংবা রবির টাওয়ার গুলা, সেগুলো হলো ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে। সেখান থেকে আবার কই যাবে? রিসিভারের কাছে যাবে, এবং রিসিভার থেকে, রিসিভার মানে কি রিসিভারের ফোনের কাছে যাবে, এবং সেখান থেকে ডেস্টিনেশন জেরিনের কাছে যাবে। তো মূলত এইভাবেই চলে। যদি আমরা অন্যভাবে ছবি আঁকতে চাই, তাইলে তুমি তোমার কম্পিউটার থেকে একটা জিনিস পাঠাইছো, একটা মেসেজ পাঠাইছো, সেটা মোডেমের থ্রুতে কই যাবে? সেটা পাবলিক টেলিফোন নেটওয়ার্কের কাছে যাবে, অথবা তোমার কি বলে তোমার আইএসপির কাছে যাবে। এভাবে যাবে, যাওয়ার পরে সেটা আবার রিসিভ করবে আরেকটা মডেম, আরেকজনের বাসায় মডেম থাকতে হবে, শুধু কম্পিউটার থাকতে হবে না, এবং এর মাধ্যমে জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে। এই জিনিসটা এখানে বুঝাইছে। তো সোর্স কি? সোর্স হলো দ্য ডিভাইস জেনারেটস দ্য ডাটা টু বি ট্রান্সমিটেড। যে ডিভাইসটা বা যে মানুষটা একটা ডাটা জেনারেট করতেছে, আমি ফর এক্সাম্পল এখন লেকচার দিচ্ছি, বা আমি জেরিনকে কল করছি, কল করে বলছি জেরিন কালকে তোমাদের ক্লাস হবে না, কিংবা কালকে ক্লাসটা ইভিনিং এ হবে। এই যে জিনিসটা আমি একটা ডাটা জেনারেট করছি, আমি হইলাম সোর্স। দ্য ডিভাইস জেনারেটস দ্য ডাটা টু বি ট্রান্সমিটেড, যে ডাটাটা ট্রান্সমিট হওয়ার জন্য জেনারেট করা হয়। এক্সাম্পলস আর মেইন ফ্রেম কম্পিউটার, ফর এক্সাম্পল পার্সোনাল কম্পিউটার হইতে পারে, ওয়ার্কস্টেশন হইতে পারে। The source equipment provides a mean for human to enter data into system. Baba, please, I'm taking class, Baba. Can you go outside? Thank you. The source equipment provides a means for humans to enter data into system. এটা প্রোভাইড করে কি? একজন মানুষকে প্রোভাইড করে সেই সার্ভিসটা, যেটার মাধ্যমে তুমি এই জিনিসটা ডাটা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে তোমার একটা জিনিসকে এন্টার করতে পারো। ভেরি ইজি। ট্রান্সমিটার, আমরা এগুলো সম্পর্কে অলরেডি জানি, যেটা ট্রান্সমিট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে সাহায্য করে, বা নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। যেমন একটা মোডেম হইতে পারে একটা ট্রান্সমিটার। এ ট্রান্সমিটার ট্রান্সফর্মস এন্ড এনকোডস দ্য ইনফরমেশন। আমি বলছি যে তুমি যখন কল করবা কাউকে এবং কথা বলবা, তখন মোবাইল ফোন কি করে? সেই জিনিসটাকে এনকোড করে। এনকোড হইলো এক ধরনের তোমাকে তোমার এই যে তুমি কথা বলতেছো, এগুলাকে সে ডিজিটালে কি বলে 0-1 রূপান্তর করবে যদি ডিজিটাল হয়, অথবা ওয়েভে রূপান্তর করবে, ওয়েভে রূপান্তর করে তোমাকে আলটিমেটলি ট্রান্সমিট করতে ব্যবহার করে দিবে। দ্য ট্রান্সমিটার ট্রান্সফর্মস এন্ড এনকোডস দ্য ইনফরমেশন ইন সাচ এ ওয়ে as to produce ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালস। আমি একটু আগে বলছিলাম ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ক্রিয়েট করে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে সেই সিগন্যালগুলোকে পাঠায়। ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালস দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড অ্যাক্রস সাম সর্ট অফ ট্রান্সমিশন সিস্টেম। কোনো না কোনো ভাবে এটাকে যাতে জিএসএম টাওয়ার গুলাতে অথবা মোবাইল ফোন টাওয়ার গুলাতে নিয়ে যেতে পারে, সেটার জন্য যে জিনিসটা ইউজ করা, যে জিনিসটা কাজ করে যেটার পেছনে, সেটা হলো ট্রান্সমিটার। ফর এক্সাম্পল, এ মডেম টেকস এ ডিজিটাল bit stream from an attached device such as a personal computer and transforms that bit stream into an analog signal that can be handled by the telephone network. এখন তুমি বলতে পারো স্যার অ্যানালগ সিগন্যাল কেন, এখানে ডিজিটাল সিগন্যাল হবে কেন? ডেফিনেটলি এই স্লাইডটা যখন বানানো হয়েছিল তখন ডিজিটাল টেলিফোন ছিল না। সে যদি তোমার ডিজিটাল সিস্টেম হয় তাহলে তোমার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে, অ্যানালগ সিস্টেম হইলে, অ্যানালগ ফোন হইলে অ্যানালগ সিস্টেমে রূপান্তর করবে। এমন না যে এটা অ্যানালগই হইতে হবে, এটা ডিজিটালও হইতে পারে, ডিপেন্ডিং অন হোয়াট সিস্টেম ইউ আর ইউজিং। তোমার কোন ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে সেটার উপর ডিপেন্ড করে তোমার এই সিগন্যালটাকে ট্রান্সমিট করবে, যে কিভাবে কোন জিনিসটা হবে। ট্রান্সমিশন মিডিয়াম কি? ট্রান্সমিশন মিডিয়াম হইতে পারে ওয়্যার,
হইতে পারে ইথারনেট, হইতে পারে এরকম কিছু। দ্য ট্রান্সমিশন মিডিয়াম ক্যারিজ দ্য এনকোডেড সিগন্যাল। এই যে এনকোড করছে, এই যে আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানবো, এই যে এখানে এসে আমরা জানবো, এই যে এনকোড করছে, ঠিক আছে, এই এনকোডেড সিগন্যালটাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যেতে ট্রান্সমিশন মিডিয়াম লাগে। ট্রান্সমিটার টু দা রিসিভার, আস্তে আস্তে এটা রিসিভার পর্যন্ত যায়। ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সমিশন মিডিয়াম ইনক্লুড ফ্রি স্পেস রেডিও ট্রান্সমিশন। যদি আমাদের ঈদগাতে আমাদের রেডিও এবং টিভির কি আছে, রেডিওরও আছে, টিভিরও আছে, টাওয়ার গুলা যদি তুমি দেখো, এগুলো হলো ট্রান্সমিশন মিডিয়াম, এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যেতে সাহায্য করে। অল ফর্মস অফ ওয়্যারলেস ট্রান্সমিশন, যত ধরনের ওয়্যারলেস মোবাইল ফোন হইতে পারে, বা এই ধরনের যে কোনো তোমার ল্যাপটপে তুমি ওয়াইফাই ইউজ করতেছো, যে কোনো ধরনের এইসব জিনিসকে বলবে ট্রান্সমিশন মিডিয়াম। and physical facilities such as metallic and optical fiber cables, অথবা ফিজিক্যালও হইতে পারে, ওয়্যারলেস শুধু না, ফিজিক্যালও হইতে পারে। সেই ক্ষেত্রে তোমার ওয়্যার গুলা হবে ট্রান্সমিশন মিডিয়াম। রিসিভারকে, the receiver accepts the signal from the transmission medium and converts it into a form that can be handled by the destination device. তোমার এখন যদি ফর এক্সাম্পল, জি স্যার কিছু বলবা? এই কি মাইক্রোফোন বন্ধ করো, কথা না বললে মাইক্রোফোন বন্ধ করো। কি কই আচ্ছা যাই হোক। তো কি বলছি, the receiver accepts the signal from the transmission medium and converts it into a form that can be handled by the destination device. For example, a modem will accept an analog signal coming from a network or transmission line and convert it into a digital bit stream. যদি ফর এক্সাম্পল তোমার সিস্টেমটা যদি ডিজিটাল হয় এবং আমার সিস্টেমটা যদি অ্যানালগ হয়, আমি অ্যানালগ বিট স্ট্রিম পাঠাইছি, ঠিক আছে, কিন্তু তোমার মডেম এটাকে কি করবে, কনভার্ট করে সেইটাকে ডিজিটালি রূপান্তর করে তোমার কাছে পাঠাবে। কারণ তোমার ডিভাইসটা অ্যানালগ সিগন্যাল গ্রহণ করার জন্য বানানো হয় না, অ্যানালগ সিগন্যাল সে চিনে না, সো তোমার জন্য সে ডিজিটাল সিস্টেম। সো রিসিভারের কাজ হইল এই জিনিসটাকে কনভার্ট করা তার পছন্দ অনুযায়ী বা তার কাজ অনুযায়ী, কি কাজে লাগবে বা তার ডিভাইস, তার সাথে অ্যাটাচ ডিভাইস কোন ধরনের আছে, এইটার উপর ডিপেন্ড করে সেই জিনিসটাকে চেঞ্জ করে। Destination key takes the incoming data from the receiver and can be any kind of digital equipment like the source. যে এটা তোমার পিসি হইতে পারে, ইভেন তুমি নিজে হইতে পারো। যখন আমরা মোবাইল ফোন দিয়ে কি করি, কথা বলি, তখন তুমি নিজে হইতে পারো। তোমার যদি পিসি হয়, তুমি পিসির মধ্যে হোয়াটসঅ্যাপে যেরকম আমাদের মেসেজ আসে বা মোবাইল ফোনে যেরকম মেসেজ আসে, সেরকমও হইতে পারে। এটা হলো ডেস্টিনেশন। সিরিয়াল আর প্যারালাল কি? ডাটা ট্রান্সমিশন দুই ধরনের হইতে পারে, সিরিয়াল ট্রান্সমিশন হইতে পারে এবং প্যারালাল ট্রান্সমিশন হইতে পারে। না পড়ে না দেখে অনুমান করো তো কোন ট্রান্সমিশনটা ফাস্টার হবে, সিরিয়াল নাকি প্যারালাল? প্যারালালটা ফাস্টার হবে। প্যারালালটা কেন ফাস্টার হবে বলতে পারবা? সাইমultaneously ডাটাগুলো যায়, আলাদা আলাদা করে স্যার ডাটাগুলো সেন্ড করে, প্রত্যেকটা বিটকে সে আলাদা আলাদা করে সেন্ড করে। তুমি যখন ফর এক্সাম্পল, যখন তুমি চিন্তা করো রেল লাইনের কথা চিন্তা করো, যখন তোমার একটা রেল লাইন থাকবে, একটা লাইন থাকবে, যখন বিভিন্ন ট্রেন যাইতে হবে, তখন সামনের ট্রেন যাওয়ার আগ পর্যন্ত সে পেছনের ট্রেনটা ছাড়তে পারবে না। কিন্তু যদি প্যারালাল লাইন থাকতো, তাহলে একটা ট্রেন দাঁড়ায় থাকলো কোনো অসুবিধা না, আর একটা ট্রেন ঠিকই চলে যেত, রাইট? এই জিনিসটা এখানে বলছে, দেয়ার আর টু মেথডস অফ ট্রান্সমিটিং digital data, namely parallel and serial transmission. In parallel data transmission, all bits of the binary data are transmitted simultaneously. একই সাথে all bits, doesn't matter কতগুলা বিট, তোমার যদি 8টা বিট থাকে 8টা বিট, 9টা বিট থাকলে 9টা বিট, যতগুলো বিট আছে সবগুলো বিটকে সিমুলটেনাসলি, মানে একই সাথে একই সময়ে সে ট্রান্সমিট করতে পারে, ট্রান্সফার করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। ফর এক্সাম্পল, টু ট্রান্সমিট an 8-bit binary number in parallel from one unit to another, 8 transmission lines are required. এই দেখো পরের ছবিতে, এখানে 8 বিটের তুমি কি করতেছো, ডাটা ট্রান্সফার করতেছো, সে 8টা ডিফারেন্ট লাইনের মাধ্যমে সে একই সাথে এই ডাটাগুলা ট্রান্সফার করতে পারবে। আর কিসের ক্ষেত্রে কি বলতেছে, ইচ বিট রিকোয়ার্স, আচ্ছা তো এখানে কি বলছে, ইচ বিট রিকোয়ার্স ইজ ওন সেপারেট ডাটা পাথ, প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদা ডাটা পাথ লাগবে। এই দেখো আমাদের প্রত্যেকটা বিটের জন্য আলাদা ডাটা পাথ লাগছে। A bits of a word are transmitted at the same time.
all bits of a word are transmitted at the same time. এখন ধরো ফর এক্সাম্পল একটা ওয়ার্ড যেটা 10 বিট হয়েছে, তাহলে 10 বিটের 10 বিটই একসাথে যাবে। এখন 5 বিট হয়েছে, 5 বিটের 5 বিট একসাথে যাবে। তোমার যতগুলো একটা ওয়ার্ড করে যাবে, একটা ওয়ার্ডে যতগুলো বিট আছে একসাথে সবগুলো বিট একসাথে যাবে। সে ওয়েট করবে না যে আমার লাইন কম সো আমি যেতে পারবো না, তার ওয়েট করা লাগবে না, কারণ সে প্যারালাল ট্রান্সমিশন ইউজ করতেছে। একসাথে সবগুলো লাইন ওপেন করে সে চলে যাবে। This method of transmission can move a significant amount of data in a given period of time. যখন তুমি অনেক বড় ডাটা ট্রান্সফার করবে, হিউজ বড়, ফর এক্সাম্পল 5 জিবি 10 জিবির একটা ডাটা ট্রান্সফার করতেছো, তখন নর্মালি আমরা এইগুলা প্যারালাল গুলা ইউজ করি। যখন একবার সেন্ড করতেছো এটা ব্যাপার না, তুমি চিন্তা করো একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান বা বড় বড় যারা ব্যাংক আছে, তারা অলওয়েজ তারা হিউজ অ্যামাউন্ট অফ ডাটা কি করতে হয়, ট্রান্সফার করতে হয়। তারা সকালের ডাটা বিকালে গেলে হবে না, সাথে সাথে তুমি এখন এটিএম থেকে টাকা তুলছো, সাথে সাথে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যেতে হবে, নাইলে সমস্যা, তুমি আবার গিয়ে টাকা তুলে ফেলবো। সো তাদের জন্য প্যারালাল কানেকশন গুলা ইম্পর্টেন্ট, কারণ এটা ফাস্টার, মোর এক্সপেন্সিভ, অবশ্যই মোর এক্সপেন্সিভ, কিন্তু এটা ফাস্টার। Its disadvantage is a large number of interconnecting cables between the two units. এটার বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হলো অনেকগুলা কেবল লাগে, অনেকগুলা তার লাগে, যেটার মাধ্যমে সবগুলা ডাটা একসাথে ট্রান্সফার হতে পারে। For large binary words, cabling becomes complex and expensive because অনেকগুলা কেবল লাগে, অনেক তার লাগে, যে কারণে এটা এক্সপেন্সিভ হয়ে যায় এবং এটা কমপ্লেক্স হয়ে যায়। কিছুদিন পর পর দেখবা তারের জট লেগে গেছে, তার ছিঁড়ে গেছে, কমপ্লেক্স জিনিস হয়ে যায়। This is particularly true if the distance between the two units is great. তার মানে যদি ডিস্টেন্সটা যদি অনেক বড় হয়, এখান থেকে তুমি ঢাকায় ডাটা ট্রান্সফার করবা, তখন এই জিনিসটা আরো বেশি। তুমি চিন্তা করো এখান থেকে এতগুলো লাইন ঢাকাতে নিয়ে যাবা, কিভাবে সম্ভব? সো এই জিনিসটা শর্ট ডিস্টেন্সের জন্য ঠিক আছে, লং ডিস্টেন্সের জন্য very not what you want to use. Long multi-wire cables are not only expensive but also require special interfacing to minimize noise and distortion problems. I asked this একটা মিনিট। এখানে কি বলছে যে this is particularly true if the distance between the two units is যদি তোমার দুইটা ইউনিটের মধ্যে অনেক বড় দূরত্ব থাকে, তাহলে এই জিনিসটা খুব কি হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়, অনেকগুলো তার লাগে, মোর এক্সপেন্সিভ হয়ে যায় লং ডিস্টেন্সের জন্য। তো বাট অলসো রিকোয়ার স্পেশাল। আচ্ছা, এখন যখন তুমি লম্বা এক জায়গা থেকে, ফর এক্সাম্পল তুমি যদি ইলেকট্রিকের তারগুলো তুমি চিন্তা করো, সেগুলো দেখবা বড় কোটিং এর মধ্যে থাকে। এটা আবার আমাদের বাসার ওয়্যার গুলো তুমি চিন্তা করো, যদি এত বড় কোটিং লাগে না, একদম পাতলা একটা কোটিং এর মধ্যে দিলেই চলে। কিন্তু যখন লম্বা স্পেস তুমি কভার করতে যাবা নেটওয়ার্কের জন্য কিংবা ডাটা কমিউনিকেশনের জন্য, বিভিন্ন কারণে ছিঁড়ে যেতে পারে, জোর তুফানে ছিঁড়ে যেতে পারে। সো যে কারণে তোমার এটাকে প্রোটেক্টিভ কি করতে হয়, এবং এতে মোর এক্সপেন্সিভ হয়ে যায় জিনিসগুলোকে করা, এবং নয়েজও বেড়ে যেতে পারে। একটু বাতাস দিলেই, যদি তোমার একদম পাতলা কি থাকে, একটু বাতাস দিলেই তোমার তারগুলো নড়বে, এতে তোমার নয়েজ বাড়বে, তোমার ডাটা লস বেশি হবে। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সমিটিং বাইনারি ওয়ার্ডস এ বিট এট এ টাইম। আমরা আগেই বলছি যে প্রত্যেকটা বার সে একটা একটা করে বিট কি করবে যখন সিরিয়ালে কি করবে, তাইলে একসাথে সবগুলা সিমুলটেনিয়াসলি সে সবগুলা বিট একসাথে ট্রান্সফার করবে। Since the bits time share the transmission medium, only one interconnecting lead is required. একটা লিড মাত্র রিকোয়ার্ড হয়, যেহেতু একসাথে সবগুলা বিট একসাথে টাইম শেয়ার করে যেহেতু ট্রান্সফার হয়ে যায়। আমাকে 2 মিনিট সময় দাও, আমি 2 মিনিটের মধ্যে আবার আসতেছি। ওকে।
ওকে, এই ব্যাপারগুলো বুঝছো? এখানে কি বলতেছে, সিরিয়াল ডাটা কমিউনিকেশনে কি হয়, সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে একসাথে একটা ওয়ার্ড করে যায়। কিভাবে যায়? সিমুলটেনাসলি সবগুলা বিট একসাথে যায়, রাইট? এটা হইলো সিরিয়ালের ব্যাপার। এখন সিরিয়ালের সমস্যা কি? সমস্যা হইলো যখন এটা লং ডিস্টেন্সে যায় তখন এক্সপেন্স বেড়ে যায়, কারণ অনেকগুলা তার লাগে। এবং আরো সমস্যা হইলো এই তারগুলা যেহেতু লং ডিস্টেন্স ক্রস করতেছে, তার নয়েজ রিডাকশন করার জন্য বা ডিস্টরশন মানে হলো বিভিন্ন ধরনের নষ্ট হয়ে যেতে পারে, তার ছিঁড়ে যেতে পারে। সো বিভিন্ন ধরনের সিকিউরিটি পারপাসে, যে তারের সিকিউরিটি দেওয়ার জন্য তখন কি করতে হয়, তারগুলাকে অনেক মোটা বানাইতে হয় এবং অনেক ধরনের প্রোটেক্টিভ লেয়ার দিতে হয়, 2-3টা প্রোটেক্টিভ লেয়ার দিতে হয়, নাইলে ছিঁড়ে যেতে পারে। তো এটা হলো বড় একটা প্রবলেম, এই জন্য আরো এক্সপেন্স বেড়ে যায়। এটা একটা বড় প্রবলেম। কিন্তু এটার জন্য কি হয়, serial data transmission is the process of transmitting binary words a bit at a time. Since the bit time sharing the transmission medium, only one interconnecting lead is required. মাত্র একটা ইন্টারকানেক্টিং লিড এটার জন্য রিকোয়ার হয়। এই যে ইন্টারকানেক্টিং লিড, একটা ডাটার জন্য ইন্টারকানেক্টিং লিড একটার প্রয়োজন হয়। এটা হলো সিরিয়ালের কি ব্যাপারে, সরি সিরিয়াল, এই যে একটা লিড, সরি সিরিয়াল, এটা প্যারালাল, এটা কি বলতেছি, কেউ দিকে আমাকে ভুল ধরে দাও না স্যার, আপনি ভুলটাতে মার্ক করতেছেন। হ্যাঁ স্যার, ভুল ধরানোর আগে আপনি বুঝে যাবেন। কি হয়েছে? আমরা ধরানোর আগে স্যার আপনি কাজ করবেন। আচ্ছা, তো সিরিয়ালের ক্ষেত্রে যেহেতু কি হয়, একটা একটা করে ডাটা ট্রান্সফার হয়, তাহলে কি হয়, একটা মাত্র ট্রান্সমিশন মিডিয়ামের প্রয়োজন পড়ে। কিন্তু যখন প্যারালাল হয় তখন ট্রান্সমিশন মিডিয়াম বেশি লাগে। মূল কারণ হলো সিমুলটেনাসলি এই যে 0-1-1-0-0-0-1-0 সবগুলা বিট একই সাথে একই সময়ে ট্রান্সফার হচ্ছে। কিন্তু যখন আমরা সিরিয়াল কানেকশনে চলে যাব তখন 0-1 এইভাবে একটা একটা করে 0-1-0-0-0-1-1-0 একটা করে বিট যাবে, একসাথে সবগুলো যাবে না। এটা হইলো একটা বড় সমস্যা। এতে কি হয়, সময় বেড়ে যায়, সময় বেশি লাগে। ঠিক আছে, তো এখানে ছবির মাধ্যমে এখানে বুঝাইছে দ্য 8 বিটস আর সেন্ট টুগেদার, উই নিড 8 লাইনস, 8টা বিটের কি করার জন্য 8টা লাইনের প্রয়োজন পড়ে। 8 bits send one after another, একটার পরে আরেকটা করে। উই নিড অনলি ওয়ান লাইন ওয়্যার প্যারালাল সিরিয়াল কনভার্টার, এখানে কনভার্ট করতে হয়। মূল কারণ হইলো আমাদের ডাটাগুলো থাকে 0-1-1-0-0-0-1-1 ফর এক্সাম্পল, এইভাবে সে ডাইরেক্টলি চলে যায়। ঠিক আছে, কিন্তু যখন আমরা সিরিয়াল কানেকশন ইউজ করব তখন এই জিনিসটাকে কনভার্ট করতে হয়, প্যারালাল থেকে সিরিয়ালি নিয়ে আসতে হয়। নাইলে সে যদি তুমি কনভার্ট না করো, সে মনে করবে যে আমার 8টা লাইন আছে, 8টা লাইন দিয়ে আমি চলে যাব, একসাথে যাওয়ার চেষ্টা করে ফেলে। কিন্তু যখন আমরা একটা কনভার্টার ইউজ করব যেটার মাধ্যমে আমরা প্যারালালকে সিরিয়ালে কনভার্ট করব এবং সে তখন সিরিয়ালে যাবে, একটা পরে একটা যাবে। উই নিড অনলি ওয়ান লাইন ওয়্যার সিরিয়াল প্যারালাল কনভার্টার। আবার এই জিনিসটাকে যেহেতু রিসিভারের কাছে হয়তো রিসিভারের কাছে যখন যাবে তখন অরিজিনাল ফর্মে যেতে হবে, সো এদিকেও আরেকটা কনভার্টার লাগে। এই দুইটা কনভার্টারে কনভার্ট করে করে ডাটা ট্রান্সফার করে। While serial data transmission is much simpler, সিরিয়ালটা অনেক সিম্পলিয়ার হয়, একটা লাইনে দিয়ে চলে যাচ্ছে, এন্ড লেস এক্সপেন্সিভ, মাত্র একটা তার লাগতেছে। সো আমাদের এক্সপেন্স এত বেশি না, কিসের থেকে অনেক কম, প্যারালাল থেকে অনেক কম। Less expensive because of the use of a single interconnecting line. It is a very slow method of data transmission. যেহেতু একটা লাইন দিয়ে যাচ্ছে আমরা, এটা স্লো মেথড, একসাথে দুইটা জিনিস যাইতে পারে না। Serial data transmission is useful in systems where high speed is not a requirement. যখন হাই স্পিডটা এত দরকার নাই সেখানে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন ঠিক আছে। কিন্তু তুমি যদি এখন ন্যাশনাল সিকিউরিটি চিন্তা করো, সেখানে হাই স্পিডের দরকার আছে, সাথে সাথে পাওয়ার দরকার আছে, তো সেখানে তোমার সিরিয়াল দিলে হবে না। প্যারালাল কমিউনিকেশন ইজ ইউজড ফর শর্ট ডিস্টেন্স ডাটা কমিউনিকেশনস এন্ড উইদিন এ কম্পিউটার, এন্ড সিরিয়াল ট্রান্সমিশন ইজ ইউজড ফর লং ডিস্টেন্স ডাটা কমিউনিকেশন। ওকে, সার্কিট কনফিগারেশন কি? এখানে দুই ধরনের আমরা জিনিস দেখাইছি, একটা দেখো মাল্টি পয়েন্ট দেখাইছি, আর একটা আমরা পয়েন্ট টু পয়েন্ট দেখাইছি অথবা সিঙ্গেল পয়েন্ট দেখাইছি। পয়েন্ট টু পয়েন্ট একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের কাছে যাবে, অথবা একটা পয়েন্ট থেকে অনেকগুলো পয়েন্টের কাছে যাবে। মাল্টি পয়েন্ট মানে মিনিমাম 2 অথবা মোর, তার মানে 3, এটলিস্ট না এটলিস্ট 2 অথবা বেশি, সব মিলাইয়া কয়টা হইলো 3 হবে, একবারে কম হইলেও 3টা, একটা, দুইটা, 3টা, এটলিস্ট একবারে কম হইলেও 3টা জিনিস থাকতে হবে। আর সিরিয়াল কি বলে, পয়েন্ট টু পয়েন্টে অথবা পেয়ার টু পেয়ার আমরা যদি বলি তাইলে দুইটা, একটা একটা, দুইটা পেয়ার।
A data communication circuit can be described in terms of circuit configuration. Data communication circuit গুলা এই জিনিসগুলো very important পরীক্ষার কোশ্চেনের জন্য। আমি তোমাদেরকে তো কোশ্চেন বলে দিই, সিরিয়াল আর প্যারালাল মধ্যে পার্থক্য কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সিরিয়াল প্যারালাল মধ্যে পার্থক্য কি? তারপরে সার্কিট কনফিগারেশন কি, ট্রান্সমিশন মোড কি, এই যে এই চারটা জিনিস ধরে রাখতে পারো। এই চারটা জিনিস তোমার মিড টার্মে পাইছো, ধরে রাখতে পারো। আজকের জিনিসগুলো অনেক ইজি, তোমরা এগুলো সবকিছু অলরেডি জানো, না জানা কোনো কিছু নাই। আমরা অলরেডি পড়েও ফেলছি এই জিনিসগুলা। স্যার লাস্টের টপিকটা একটু বলবেন, সিরিয়াল প্যারালালের পরে। আবার বলবেন স্যার একটু। সিরিয়াল প্যারালালের পরে কি বলছিল? জি স্যার, এই যে এগুলা এগুলা সার্কিট কনফিগারেশন। সার্কিট আমরা এখন পড়াইতেছি, এখনো সার্কিট কনফিগারেশন আমি পড়াইনি, তোমাদের পড়ানো শুরু করি। ডোন্ট ওয়ারি, পরীক্ষাতে যাওয়ার আগে সব প্রশ্ন জেনে যাবো, সিলেবাস পেয়ে যাবো, শর্ট সিলেবাস পেয়ে যাবো, কিন্তু আগে সবকিছু পড়ো যাতে তোমাদের ধারণা থাকে, ঠিক আছে? পরীক্ষাতে যাওয়ার আগে শর্ট সিলেবাস পাবা, কোনো ওরি করিও না। কিন্তু কিসের জন্য? টিউটোরিয়ালের জন্য কোনো শর্ট সিলেবাস নেই, ঠিক আছে? ভাইবার জন্য কোনো শর্ট সিলেবাস নেই। আচ্ছা, আমাকে কি টিউটোরিয়ালের টপিক বললাম না? যেদিন ফার্স্ট দেখা হবে তোমাদের সাথে, ফেস টু ফেস ক্লাস হবে, সেই দিনই টিউটোরিয়াল হবে, এবং এর টপিক হইলো আগের দিন পর্যন্ত যা পড়াইছি। আচ্ছা ঠিক আছে স্যার। শুধু আগের দিন না, আগের দিন পর্যন্ত। বলুন না যে স্যার আপনি বলছেন লাস্ট দিন যেটা পড়াইছি। মানে কি স্যার, টিউটোরিয়ালের জন্য অলওয়েজ রেডি থাকতে হবে স্যার। অলওয়েজ রেডি থাকতে হবে। এই তো বুদ্ধিমান ছেলে, এই বুদ্ধি নিয়ে ঘুমাও কেমনে? আচ্ছা, তোমার আমাকে জাস্ট 2-5 মিনিটের একটা ব্রেক দাও, ওকে? গলা শুকিয়ে গেছে, আমি সন্ধ্যার সময় এসে নাস্তাও করিনি। আমি একটু চা খাই, চাটা খাই। তোমরা যদি চা খাইতে চাও, একটা জাস্ট ছোট্ট একটা ব্রেক নাও, তারপরে আবার শুরু করবো। আচ্ছা স্যার। আমরা এই জিনিসটা অলরেডি বলে ফেলছি যে যখন আমরা কি করব, ডাটা কমিউনিকেশন জেনারেলি ক্যাটাগরাইজ, নেটওয়ার্কটা জেনারেলি ক্যাটাগরাইজড ইনটু 2 ডিফারেন্ট ওয়েজ। ওয়ান ইজ 2 পয়েন্ট, আর একটা হলো মাল্টি পয়েন্ট। তো মাল্টি পয়েন্টে মিনিমাম 3টে জিনিস লাগে, 3টে স্টেশন লাগবে। একটা স্টেশন হইতে পারে এখানে মেইন ফ্রেম যেখানে লেখা আছে সেটা তোমার একটা স্টেশন হইতে পারে, আর 2টা স্টেশন এখানে হইতে পারে। সো 2টা স্টেশন এখানে আছে, একটা স্টেশন এখানে আছে, মিনিমাম 3টে স্টেশন তোমার লাগবে। আর যদি পয়েন্ট টু পয়েন্ট বলো অথবা সিঙ্গেল পয়েন্ট বলো, তাহলে সেখানে 2টা স্টেশন লাগবে। এটা হলো মূল জিনিস। এখানে 2 পয়েন্ট সার্কিট ইনভলভস দ্য ট্রান্সফার অফ ডিজিটাল ইনফরমেশন বিটুইন এ মেইন ফ্রেম কম্পিউটার এন্ড এ পার্সোনাল কম্পিউটার। আমি আমার কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের ডাইরেক্ট কানেকশন দিয়ে দিছি, তখন যেটা হবে সেটা হলো 2 পয়েন্ট সার্কিট ইনভলভস two mainframe computers or 2 data communication networks এর মধ্যে হইতে পারে। সো 2টা জিনিসের মধ্যে, জাস্ট 2টা জিনিসের মধ্যে যখন ডাটা কমিউনিকেশন হবে তখন সেটাকে বলবে 2 point circuit. A multi-point network is generally used to interconnect a single mainframe computer to many personal computers, or to interconnect many personal computers, and capacity of the channel is either especially shared devices can use the link simultaneously, or timeshare users take turns. এটা দিয়ে কি বুঝিস? সিম্পল একটা সার্ভারের কথা চিন্তা করো। যখন তুমি একটা জিনিসকে সার্ভার বানাবা, আমরা এই জিনিসগুলো নিয়ে পড়বো কিছু পরে, সার্ভার টার্ভার এগুলো নিয়ে পড়বো, এই যে ক্লায়েন্ট সার্ভার এগুলোতে আসতেছে। সো একটা সিম্পল সার্ভারের কথা চিন্তা করো। সার্ভারে কি হয়? সার্ভারে এমনও হইতে পারে, সার্ভার কয়েক ধরনের হইতে পারে। এর মধ্যে একটা জনপ্রিয় সার্ভার হইলো, জনপ্রিয় ওয়ে অফ সার্ভার হইলো যেখানে একটাই হার্ড ডিস্ক থাকবে, একটা প্রসেসর থাকবে, সেই প্রসেসরটা অনেক পাওয়ারফুল হবে। একটি প্রসেসর থাকবে, সেই প্রসেসরটাকে 2 জন বা 3 জন বা 4 জন মানুষ ইউজ করবে। নরমালি কোম্পানিগুলা এই জিনিসগুলা করে টাকা সেভ করার জন্য, কারণ শুধু শুধু আলাদা আলাদা পিসি দিতে হয় এক একজন মানুষকে, তোমাকে একটা আমাকে একটা, এরকম প্রত্যেকটা এমপ্লয়িকে একটা করে পিসি দেওয়া লাগে। ইনস্টিড একটা স্ট্রং পিসি বানাবে, ভেরি স্ট্রং পিসি, হয়তো 2টা প্রসেসর দিয়ে বানাবে, 3টা প্রসেসর থাকতে পারে, র্যাম হয়তো এখানে 200 জিবি থাকতে পারে। সো একটা স্ট্রং পিসি বানাবে, সেই পিসি অনেকজন মানুষ ইউজ করতে পারবে। স্লো হবে না, কিছুটা হয়তো স্লো হবে, কিছুটা এফেক্ট অবশ্যই আসবে, কিন্তু তেমন কোনো স্লো হবে না যে কাজের ব্যাঘাত ঘটে যায়। সেই ক্ষেত্রে কি হইতেছে? সেই ক্ষেত্রে দেখো, এই যে আমরা এই জিনিসটা এখানে বলছি যে এ মাল্টিপয়েন্ট নেটওয়ার্ক ইজ জেনারেলি ইউজড টু ইন্টারকানেক্ট এ সিঙ্গেল মেইনফ্রেম কম্পিউটার টু মেনি পার্সোনাল কম্পিউটার। অনেকগুলো পার্সোনাল কম্পিউটারের সাথে
সে কানেক্টেড হচ্ছে। আবার আরেকটা সার্ভার আছে যেখানে তোমার প্রত্যেকের হার্ড ডিস্ক থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা একটা স্ট্যান্ড অ্যালোন পিসি থাকবে, কিন্তু ডাটা যখন তুমি শেয়ার করতে চাও বা ডাটা যখন কমিউনিকেট করতে যাবা, একটার সাথে তুমি বাইরে যেতে চাও, ওই সার্ভার হয়ে যেতে হবে, ওই জায়গা হয়ে যেতে হবে, তোমাকে ডাইরেক্ট চলে যেতে পারবে না। যেমন আমাদের দিল্লি ইউনিভার্সিটিতে আছে, সার্ভার যখন ডাউন থাকে তখন দেখবো তুমি ইন্টারনেট ইউজ করতে পারো না, তখন তুমি ওয়েবসাইট ইউজ করতে পারো না, তখন তুমি কোনো কিছু ইউজ করতে পারো না, কারণ পুরা জিনিসটাই, পুরা ডাটা কমিউনিকেশনটাই ওই সার্ভারের থ্রুতে হচ্ছে। যে কারণে আমাদের সার্ভারটা দেখবা অলওয়েজ স্লো, সব সময় স্লো, কারণ এত বেশি লোড তার উপর। আমরা অবশ্য বলছি যে সার্ভার আপডেট করার জন্য প্রায় 8-9 লাখ টাকা 10 লাখ টাকার প্রয়োজন পড়ে, যে কারণে করানো হচ্ছে না। আমরা বলছি যে এই সার্ভার দিয়ে চলবে না, আমাদের স্ট্রঙ্গার সার্ভার লাগবে, আমাদের স্টুডেন্ট বাড়ছে, আমাদের এই সার্ভার দিয়ে চলবে না। তো এটা হলো মূল জিনিস। এখানে যেটা বলছে 2 পয়েন্ট। আর মাল্টি পয়েন্টের ক্ষেত্রে কি বলছে? মাল্টি পয়েন্টের ক্ষেত্রে যখন আমরা মাল্টি পয়েন্ট দেখবো, কই গেল, এই যে মাল্টি পয়েন্ট, তখন তুমি এই তোমার এখান থেকে ডাটা ট্রান্সফার করতেছো, এইটা অনেকের কাছে যেতে পারে, ব্রডকাস্ট হবে। যেমন ধরো যখন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের রেজিস্ট্রার অফিস যখন কোনো ধরনের নোটিশ পাঠায়, সেই নোটিশটা আমরা সব টিচার পেয়ে যাই। শুধু একজন টিচার না, বরং আমরা যতজন টিচার আছি সবার ইমেইলের কাছে চলে যায়, সবাই ইমেইলে এই নোটিশটা চলে যায়। তার সেট করা আছে, ওইখানে ডাটাগ্রাম বানানো আছে, যে ডাটাগ্রামের মধ্যে সবার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। বলা হয়েছে যে এই ডাটাগ্রামটা যখনই সিলেক্ট করা হবে, উনি হয়তো শুধু এমপ্লয়ি কিংবা শুধু টিচার নামে একটা ডাটাগ্রাম আছে, ওইটা শুধু উনি সিলেক্ট করে সব টিচারের কাছে ইমেল চলে যায়। প্রত্যেকের যেটা ইনস্টিটিউশনাল ইমেল অ্যাড্রেস আছে, সেই ইমেইলে সবার ইমেল চলে যায়। আবার আমি এখন ফর এক্সাম্পল শফকাত ভাইকে একটা ইমেল করব আমাদের ডিপার্টমেন্টের একটা বিষয় নিয়ে, আমি কি চাই সেটা রেজিস্ট্রার জেনে যাক বা বিসি স্যার জেনে যাক? আমি চাই না। এটা আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার, ডিপার্টমেন্টের ভিতরে থাকবে, এটা বাইরে যেতে আমি চাই না। তো সেই ক্ষেত্রে আমি কি করব? পয়েন্ট টু পয়েন্ট, একজন টু একজন আমরা কমিউনিকেশন করব। এই জিনিসটা হলো মূল জিনিস, এখানে যা লিখছে সেইটা। এই জিনিসটা তোমাদের আমি আর পড়াইতেছি না। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এইগুলো তোমাদের একদম কি হওয়ার কথা। নতুন একটা জিনিস আছে, ফুল ডুপ্লেক্স, এফডিএক্স। এই জিনিসটা হলো মূলত, যদি আমি 3টা কি ধরি, ঠিক আছে, এই 2টা, এখান থেকে এইদিকে ডাটা ট্রান্সফার হচ্ছে, এখান থেকে এইদিকে ডাটা ট্রান্সফার হচ্ছে, এখান থেকে এইদিকে ডাটা ট্রান্সফার হচ্ছে, বুঝছো? তো কি হয়েছে, এখান থেকে ডাটা যাবে এখানে, এখানে না, এইটা হয়ে বায়া হয়ে যাবে এখানে, ঠিক আছে? এখান থেকে ডাটা এইটা বায়া হয়ে এখানে আসবে। বুঝতে পারছো? ট্রান্সমিশন ইজ পসিবল ইন বোথ ডাইরেকশনস এট দ্য সেম টাইম, বাট নট বিটুইন দ্য সেম 2 স্টেশনস। এই 2টা স্টেশনের মধ্যে না, বরং অন্য একটা স্টেশন থেকে এই স্টেশন হয়ে আসবে, নট বিটুইন দ্য সেম 2 স্টেশনস। বুঝছো? অন্য একটা স্টেশন ধরে আসবে। সো স্টেশন 1 ট্রান্সমিটিং টু স্টেশন 2 while receiving from স্টেশন 3। একটা জায়গাতে সে ডাটা ট্রান্সফার, যখন তুমি ফর এক্সাম্পল এখান থেকে এখানে ডাটা ট্রান্সফার করতেছো, এইটা বায়া হয়ে এইটা ডাটা ট্রান্সফার করতেছে ফর এক্সাম্পল আরেকটা বায়া হয়ে, সে এই দিকেই পাঠাচ্ছে না, সে এখান থেকে ডাটা আরেকটা বায়া হয়ে পাঠাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আরেকবার। আচ্ছা, আবার আমরা ক্লিয়ার করি জিনিসটা, তারপরে আমরা বলতেছি। ওকে, এই হইলো তুমি, ঠিক আছে? এটা হইলো ফর এক্সাম্পল একটা মিডিয়াম, একটা আরেকটা ফর এক্সাম্পল লিডিং ইউনিভার্সিটি। এটা হইলো ফর এক্সাম্পল অন্য কিছু, একটা আইএসপি। আর এটা হইলাম আমি। তুমি আমার কাছে ডাটা পাঠাবা, কিভাবে পাঠাবা? লিডিং ইউনিভার্সিটি মিডিয়াম ধরে তুমি আমার কাছে ডাটা পাঠাইতে পারবা, ঠিক আছে? কিন্তু আমি তোমার কাছে ডাটা সেম মিডিয়াম ইউজ করে পাঠাইতে পারবো না, সেম ভাবে পাঠাতে পারবো না। আমি এইদিকে অন্য একটা মিডিয়াম ধরে তোমার কাছে পাঠাইতে হবে। সো সেন্ডিং এন্ড রিসিভিং ইজ হ্যাপেনিং দেয়ার, সিমুলটেনাসলি হচ্ছে, কিন্তু 2টা ডিফারেন্ট ওয়েতে হচ্ছে, 2টা ডিফারেন্ট ভাবে, 2টা ডিফারেন্ট স্টেশন ইউজ করে হচ্ছে। বুঝছো? এই মানে এখানে বলছিল স্টেশন 1 ট্রান্সমিটিং টু স্টেশন 2 while receiving from স্টেশন 3। বুঝছো? একটা জায়গা থেকে আমি তোমাকে একটা ডাটা দিচ্ছি, ঠিক আছে, এবং আমি আরেকজনের কাছ থেকে ডাটাটা পাচ্ছি, একই জনের কাছ থেকে না। এই যেমন আমি এখান থেকে এখানে যখন পাঠাবো, আমি বলছি এই বায়া হয়ে আমি পাঠাতে হবে, সো আমি এইখানে পাঠাচ্ছি, এইটা এইখানে পাঠাচ্ছে, রাইট? আবার এইটা যেহেতু এখানে পাঠাচ্ছে,
এইটা আবার এখানে পাঠাতে পারবে না, এটা অন্য একটা ওয়ে ধরে আরেকজনের কাছে পাঠিয়ে তারপরে যাইতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ফুল ডুপ্লেক্স কি? ইয়েস স্যার। এখানে যদি তোমরা এই তিনটে জিনিস ভালো করে পড়ো তাইলেই চলবে। আলটিমেটলি এই জিনিসটা আমরা খুব কম ইউজ করা হয়, এই জিনিসটা আসলে এখন আমাদের ইন্টারনেটে তেমন ভাবে ইউজ করা হয় না। যেমন এখানে দেখো এক্সাম্পলই দিছে, only on multi-point circuits postal system can be given as a person can be sending a letter to one address and receive a letter from another address at the same time. যেমন পোস্টাল সিস্টেমের ক্ষেত্রে এক্সাম্পল দিছে কি, তুমি একটা চিঠি পাঠাইছো ফর এক্সাম্পল আমাকে, কিন্তু সেম টাইমে আরেকজনের কাছ থেকে তুমি একটা চিঠি রিসিভ করতে পারতেছো। বুঝছো? তুমি আমার কাছ থেকে তুমি আমাকে যখন চিঠি পাঠাচ্ছ তখন তুমি আমার কাছ থেকে চিঠি রিসিভ করতে পারবে না। তোমার চিঠি পাওয়ার পরে আমি আনসার লিখবো, রিপ্লাই দিব, তখন তুমি চিঠিটা পাবো। কিন্তু তুমি আরেকজনের কাছ থেকে কিন্তু চিঠি পাই দিতে পারো। তুমি আগে চিঠি লিখছিলা তাকে, সে রিপ্লাই দিছে। ব্যাপারটা বুঝছো? ওকে, এরপরে যাই। আমাদের প্রায় শেষ, আমাদের খুব বেশি নাই, 17টা স্লাইড আছে, এর মধ্যে আমরা এখন 12 নম্বর স্লাইডে আছি। 5টা স্লাইড, খুব বেশি নেই। এখন পর্যন্ত নতুন কিছুই পড়াইনি, এখন মতো নতুন কোনো কিছুই নেই, সব তোমাদের এখন পর্যন্ত আগে পড়ানো। এই জিনিসগুলো একটু জানিও, এই জিনিসগুলো পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই পুরো চ্যাপ্টারটাই পরীক্ষাতে তুমি আশা করতে পারো এই চ্যাপ্টার থেকে তোমরা 10 মার্ক পেয়ে যাবো মিড টার্মে, এই চ্যাপ্টার থেকে 10 মার্ক পেয়ে যাবো, বা অ্যাটলিস্ট 8-9 পেয়ে যাবো মিড টার্মে। থ্যাংক ইউ। এবং নিজের ভাষায় লিখবা, মুখস্থ করে লেখার কোনো দরকার নেই, কোনো মানে নেই। আমি বাংলায় 2-3 ভাবে বুঝিয়ে দিচ্ছি, তুমি সেই কথাগুলোই একটু ইংলিশে ট্রান্সলেট করে লিখে দিও, এই ভাষাতেই লিখে দিও, তাও হবে। বুঝছো? মুখস্থ করে নাও। Data communication network, any group of computers connected together can be called a data communication network. যখন 2টা বা 3টা পিসি যে কোনো ভাবে কানেক্টেড, ডাজন্ট ম্যাটার সেটা কিভাবে কানেক্টেড, ডাইরেক্ট তার দিয়ে কানেকশন হইতে পারে, ওয়াইফাই এর মাধ্যমে কানেকশন হইতে পারে, যে কোনো ভাবে যখন কানেক্টেড তখন সেটাই একটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক যে সব সময় ডাটা নেটওয়ার্ক হইতে হবে কিংবা কম্পিউটার নেটওয়ার্ক হইতে হবে এমন কোনো কথা নেই। নেটওয়ার্ক অফ পিপুলও হইতে পারে। এই যে আমরা একটা CSE 2321 53 ABCD 4টা ডিফারেন্ট একটা ওকে, হাবিবুল ইসলামকে পোজ না করেই কথা বলছি। ওকে, ঠিক আছে। তো কি হয়েছে, কি বলতেছে যে সবসময় যে নেটওয়ার্কটা ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কে হইতে হবে কিংবা কম্পিউটার নেটওয়ার্কে হইতে হবে এমন কোনো কথা নেই। নেটওয়ার্কটা এমন হইতে পারে যে আমরা যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা একটা কি আছি সেটাও একটা নেটওয়ার্ক। আমরা যে কি বলে গুগল ক্লাসরুমের মাধ্যমে অ্যাটাচড আছি সেটাও একটা নেটওয়ার্ক। সো বা আমি তোমাকে চিনি, তুমি আরেকজনকে চিনো, সেই ব্যক্তিকে আমি চিনি না, কিন্তু যখন সেই ব্যক্তির সাথে পরিচয় হইলো, ফর এক্সাম্পল আমি বললাম যে অমুক তো আমার স্টুডেন্ট, সে বলল যে তাই নাকি, ও তো আমার ফ্রেন্ড। তো এটাও একটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক যে শুধু কম্পিউটারের মধ্যেই হইতে হবে, ডাটা কমিউনিকেশনের মাধ্যমে হইতে হবে এমন কোনো কথা নেই। নেটওয়ার্ক ইজ নেটওয়ার্ক। যখন তুমি এই জন্য আমরা বলি কম্পিউটার নেটওয়ার্ক অথবা ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক অথবা টেলিফোন নেটওয়ার্ক বলতে হয়, না হইলে বোঝায় যে এটা যে কোনো কিছু হইতে পারে, এনিথিং হইতে পারে, মানুষের সাথেও মানুষের নেটওয়ার্ক হইতে পারে। কি বলছে, এনি গ্রুপ অফ কম্পিউটার্স কানেক্টেড টুগেদার ক্যান বি কল্ড এ ডাটা কমিউনিকেশনস নেটওয়ার্ক, এন্ড দ্য প্রসেস অফ শেয়ারিং রিসোর্সেস বিটুইন কম্পিউটার্স ওভার এ ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক ইজ কল্ড নেটওয়ার্কিং। যে প্রসেসের মাধ্যমে তুমি ডাটা ট্রান্সফার করো এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসিডারেশনস অফ এ ডাটা কমিউনিকেশনস নেটওয়ার্ক আর পারফরমেন্স, ট্রান্সমিশন রেট, রিলায়েবিলিটি এন্ড সিকিউরিটি। কি বলছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসিডারেশনস অফ এ ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক। যখন তুমি ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক চিন্তা করবা বা বানাবা বা করবা বা ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক নিয়ে চিন্তা করবা, তখন কোন 4টা জিনিসকে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া লাগবে? তার পারফরমেন্স কি, সিলেটের আইএসপি গুলোর যে অবস্থা, পারফরমেন্স কি খুব ভালো না? তারপরে কি ট্রান্সমিশন রেট, সে কি হারে কি রেটে ডাটা ট্রান্সমিশন করবে, এক জায়গা থেকে আরেক জায়গাতে ডাটা পাঠাবে। রিলায়েবিলিটি কি, নেটওয়ার্ক কি লস্ট হয়ে যাবে নাকি, যেভাবে আমাদের লিঙ্ক 3 হয়, দিনে 10 বার করে ইন্টারনেট চলে যায়, কি থাকে না,
রিলায়েবিলিটি নেই, আর সিকিউরিটি, যে তুমি কতটুক সিকিউর, তোমার ডাটাগুলা তুমি যাই করতেছো সেটা কতটুক সিকিউর। এই চারটা জিনিসকে তোমার চিন্তায় রাখতে হবে। নেটওয়ার্ক কম্পোনেন্টস, ফাংশনস এন্ড ফিচার্স। দ্য মেজর কম্পোনেন্টস অফ এ নেটওয়ার্ক আর এন্ড স্টেশনস। দুইটা স্টেশন, আমার পিসি এবং তোমার পিসি। অ্যাপ্লিকেশনস, মাঝখানে যে অ্যাপ্লিকেশন গুলো কাজ করতেছে এই নেটওয়ার্ক হওয়ার জন্য। এন্ড এ নেটওয়ার্ক দ্যাট উইল সাপোর্ট ট্রাফিক বিটুইন এন্ড স্টেশনস, যেটা ট্রাফিক, যেমন ধরো আমাদের রাউটার বা কি, যেটা আমাদের ট্রাফিক কন্ট্রোল করবে, কিভাবে ডাটা যাবে, কতটুক ডাটা যাবে, সেটা কন্ট্রোল করবে। এই তিনটা জিনিস মূলত খুব ইম্পর্টেন্ট জিনিস, মেজর জিনিস, মেজর কম্পোনেন্টস অফ নেটওয়ার্ক। Computer networks all share common devices, functions, and features, including servers, client, transmission media, shared data, shared printer, and other peripherals, hardware and software resources, network interface card, local operating system, and the network operating system. বলো তো NIC কার্ড কি? কে বলতে পারবা? Network interface. Network interface card, of course, network interface card. জিনিসটা কি? দেখছো কখনো NIC? Maybe, sir, not sure. কোথায় দেখছো বলো তো? ওই গুগলে সার্চ দিও না, আমি জানি তোমরা পরীক্ষার সময় গুগল মারো। গুগলে সার্চ না মাইরা করো, বলো। না পারলে নাই, আমি শিখাই দেবো। কই দেখছো বলে দিব, তখনই বুঝবা যে দেখছো। কই দেখছো NIC? দেখছো কোথাও? দেখে থাকতে পারি স্যার, বাট এখন ভাই মনে করছি না। এখন মনে করতেছে না। তোমাদের কালকে তুমি SCL 1 অথবা SCL 2 তে যাবা, গিয়ে প্রত্যেকটা কম্পিউটারের পেছনে যেখানে নীল রঙের তারটা ঢুকছে সেই দিকে তাকাবো। যে লেন পোর্টের মধ্যে ঢুকছে ওইটা হলো একটা NIC কার্ডের লেন পোর্ট, বুঝছো? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। লেন কার্ড আমরা নরমালি বলে ফেলি, আমরা সহজ ভাষায় বলে ফেলি লেন কার্ড, যদি এটার নাম আসলে লেন কার্ড না। এখানে লেন পোর্ট আছে, ঠিক আছে, কিন্তু এটার নাম আসলে লেন কার্ড না, এটার নাম NIC কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এখন চিনছো নাকি এখনো চিনো নাই? আরো চিনাই দিতে হবে। হ্যাঁ স্যার, please. ওকে। লোকাল অপারেটিং সিস্টেম এন্ড দ্য নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানবো, এখনই জানবো। তো সার্ভার কি? আমরা একটু আগে বলছি সার্ভার কি, এক্সপ্লেইন করছি। সার্ভারস আর কম্পিউটারস দ্যাট হোল্ড শেয়ার্ড ফাইলস, প্রোগ্রামস এন্ড দ্য নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। যদি আমরা লিডিং ইউনিভার্সিটি সার্ভার চিন্তা করি, তাহলে কি হয়? সব তথ্য, তোমাদের রেজিস্ট্রেশন সম্পর্কে যাবতীয় তথ্য ওই সার্ভারের মধ্যে আছে। আমরা যখন টিচাররা কিংবা তোমরা যখন স্টুডেন্টরা লগ ইন করো, সে তখন কি করে? ওই সার্ভার থেকে ডাটা ফেচ করে নিয়ে আসে। এটা প্রমাণ কি? যখন আমরা কয়েকজন একসাথে এন্ড ডেটের দিকে শেষ হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশনের ডেট, আর আমরা না টিচাররা না স্টুডেন্টরা ওই সার্ভারের মধ্যে ঢুকতে পারি, কারণ সবাই ওই ফাইলগুলো অ্যাক্সেস করতেছে। প্রত্যেকটা সার্ভারের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, স্পেশালি লিডিং ইউনিভার্সিটি বা এরকম ছোট ছোট প্রতিষ্ঠান যারা, তাদের সার্ভারের ক্ষমতা আরো কম। যেমন তুমি যদি চিন্তা করো তোমার কিসের কি বলে এটাকে, রাউটারের ক্ষমতা কতটুকু? ম্যাক্সিমাম 300 kbps, রাইট? আমাদের বাসায় যেগুলো আছে এর থেকে তো বেশি নরমালি আমাদের বাসায় থাকে না। থাকে, হ্যাঁ, হয়তো কারো কারো বাসায় 1200 kbps থাকতে পারে, এর বেশি তো আর নাই। ঠিক বলছি না? এর বেশি তো আর নাই। তো এখন যদি 10 জন মানুষ যদি এই ডাটাটা অ্যাক্সেস করতে চায়, একটা তোমার কম্পিউটার অ্যাক্সেস করতে চায়, তোমার কম্পিউটারকে যদি তুমি সার্ভার বানাও উইথ 300 kbps স্পিড, তাহলে 10 জন মানুষ পার পারসন কত পাবে? 30 kbps করে পাবে, রাইট? 30 kbps is not enough speed. 30 kbps থেকে যখন একটা ফাইল ডাউনলোড করার জন্য বা অ্যাক্সেস করার জন্য তোমার কম্পিউটারে সে কমান্ড দিবে, তখন এটা কি আর 30 kbps এ ট্রান্সফার হবে? না, আরো কমে যাবে, রাইট? ট্রাফিকের কারণে আরো কমে যাবে। তুমি হয়তো দিন শেষে 1-2 kbps পাইতে পারো। 30 এর মধ্যে ট্রাফিকের কারণে 27-28 আলটিমেটলি লস্ট হয়ে যাবে। বড় অ্যামাউন্ট, যখন অনেক ট্রাফিক বেড়ে যায় তখন একটা বড় অ্যামাউন্ট লস্ট হয়ে যায়, ওয়েট করতে করতে টাইম আউট হয়ে যায়, সেশন টাইম আউট হয়ে যায়। আমরা এই জিনিসটা গতদিন পড়ছি, সেশন টাইম আউট হয়ে যায় এবং ডাটাগুলো লস্ট হইতে থাকে। এটি হলো সার্ভার। সার্ভার প্রোভাইডস অ্যাক্সেস টু নেটওয়ার্ক রিসোর্সেস টু অল দ্য ইউজার অফ দ্য নেটওয়ার্ক এন্ড ডিফারেন্ট কাইন্ডস অফ সার্ভারস আর প্রেজেন্ট। অনেক ধরনের সার্ভার আছে। তো সার্ভার কি করে? প্রোভাইড অ্যাক্সেস টু নেটওয়ার্ক রিসোর্সেস টু অল দ্য ইউজার। যেমন আমি যেরকম তোমার কি ইউজ করতে পারবো, লিডিং ইউনিভার্সিটি সার্ভার ইউজ করতে পারতেছি, সার্ভার ইউজ করে রেজিস্ট্রেশন দেখতে পারতেছি, তুমিও সেরকম লিডিং ইউনিভার্সিটি সার্ভার ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারতেছো। এক্সাম্পলস ইনক্লুড ফাইল সার্ভার্স, প্রিন্ট সার্ভার্স, মেল সার্ভার্স, কমিউনিকেশন সার্ভার্স, এটসেট্রা।
বিভিন্ন ধরনের সার্ভার আছে, ফাইল সার্ভার থাকতে পারে, যেখানের মধ্যে তুমি শুধু ফাইল রাখবা, প্রিন্ট সার্ভার থাকতে পারে, যেখান থেকে যে সার্ভার ইউজ করে তুমি প্রিন্ট কমান্ড দিলে সেই সার্ভার ইউজ করে প্রিন্ট হবে। এরকম বিভিন্ন ধরনের সার্ভার আছে। তুমি চাইলে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা সার্ভার বানাতে পারো। নরমালি আমরা বানাই না। বড় বড় প্রতিষ্ঠানগুলো বানাইতে পারে। আমাদের মতো লিডিং ইউনিভার্সিটির মতো একটা ছোট্ট প্রতিষ্ঠান যেখানে ৩,৫০০ স্টুডেন্ট আছে, তারা কোনোভাবেই এটা বানাবে না। শুধু কারণ সার্ভার যত বাড়াবে তত তার খরচ বাড়বে, ততজন মানুষকে তারা এমপ্লয় করতে হবে। একজন মানুষের পক্ষে ৪টা-৫টা সার্ভার মেইনটেইন করা সম্ভব না। সার্ভারে অনেক কাজ থাকে, রেগুলার মেইনটেন্যান্স করা লাগে, রেগুলার কি করা লাগে, আ আ আ বিভিন্ন ধরনের কাজ করা লাগে সার্ভারে। এটাকে কি রাখার জন্য, চালু রাখার জন্য বিভিন্ন ধরনের কাজ করা লাগে। একজন মানুষের পক্ষে এখন আমরা একজন মানুষ ধীরে দাঁড়ায় দিয়া খুব সুন্দর মতো সবকিছু চালায় নিতেছি। তখন আর পারবো না যদি আমরা সার্ভারের সংখ্যা বাড়ায় ফেলি। তো আমাদের এখানে আছে মেইল সার্ভার আছে। এটা আসলে মেইল সার্ভার বলাটা ভুল হবে। আমাদের নিজস্ব মেইল সার্ভার নাই। আমরা গুগলের মেইল সার্ভার ইউজ করি। ক্লাউড মেইল সার্ভার যেটা। সো এখানে আসলে কোনো কাজ নাই, সব কাজ গুগল করে। সব কাজ গুগল করে। আমি যতদূর জানি দিন শেষে মনে হয় টাকাও দেওয়া লাগে না, কারণ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ইউনিভার্সিটি এবং কলেজের জন্য, স্কুল কলেজের জন্য নাকি গুগল এগুলো ফ্রি প্রোভাইড করে। আমি যতদূর জানি ফ্রি প্রোভাইড করে এবং দিল্লি ইউনিভার্সিটিকে মনে হয় টাকা দেওয়া লাগে না, যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি। ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট খুব সহজ জিনিস। ক্লায়েন্ট মনে করি না যে একজন মানুষ। ক্লায়েন্ট বলতে এখানে যখন তুমি সার্ভার নিয়ে চিন্তা করবা, ক্লায়েন্ট একটা পিসি, তোমার যে পিসি, তুমি যে এন্ড ইউজারের একটা পিসি। ক্লায়েন্টস আর কম্পিউটারস দ্যাট অ্যাক্সেস এন্ড ইউজ দ্য নেটওয়ার্ক। সেই কম্পিউটারটা যে সার্ভারের একটা ডাটা ইউজ করতেছে। যেমন আমি ইউনিভার্সিটি সার্ভারে ঢুকে একটা ডাটা, তুমি ইউনিভার্সিটি সার্ভারে ঢুকে তুমি রেজিস্ট্রেশন করতেছো, আমি রেজিস্ট্রেশনে অ্যাপ্রুভ করতেছি, এই ধরনের যেসব কাজ করতেছি তারা হইলাম ক্লায়েন্ট। ক্লায়েন্টস আর ক্লায়েন্ট মানে এখানে কেউ জিনিস কিনতে আসছে সেটা না, যে ইউজ করতেছে আমার সার্ভারটাকে সেই হলো ক্লায়েন্ট। Clients are computers that access and use the network and shared network resources. Client computers are basically the customers of the network, user of the network, and they request and receive service from the service. তুমি একটা জিনিস যেমন আমি তোমার আইডি দিয়ে রিকোয়েস্ট করলাম তোমার রেজিস্ট্রেশন ইনফো আমাকে দেওয়ার জন্য, সে রেজিস্ট্রেশন ইনফোটা কি করবে, রিকোয়েস্টটা রিসিভ করে সে আমাকে সার্ভিসটা প্রোভাইড করবে। শেয়ার ডাটা কি? শেয়ার ডাটা হলো সেগুলোই যেগুলা তোমার সার্ভারের মধ্যে শেয়ার হিসেবে রাখা হয়েছে, একজন আরেকজনের অ্যাক্সেস করতে পারবে। তুমি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবা, সব ডাটাই যে শেয়ার দিতে হবে এমন কোনো কথা নাই। আবার সেখানে তুমি প্রায়োরিটি সেট করে দিতে পারো যে কে বেশি অ্যাক্সেস পাবে, টিচার পাবে না স্টুডেন্ট পাবে নাকি বিসি স্যার পাবে, প্রায়োরিটি সেট করে দিতে পারো। কাউকে তুমি চাইলে ভিউ অনলি দিতে পারো, কাউকে তুমি চাইলে এডিটর দিতে পারো, কাউকে তুমি চাইলে আরেকটা কিছু দিতে পারো। এই ধরনের বিভিন্ন অ্যাক্সেস ক্ষমতা দেওয়া যায় শেয়ার ডাটাতে, বিভিন্ন ধরনের অ্যাক্সেস ক্ষমতা দেওয়া যায়। তোমাকে যদি আমি শুধু ভিউ অনলি দিই, তুমি কপি পেস্ট করতে পারবা না, কোনো কিছু এটা কপি করে নিতে পারবা না। আবার তোমাকে যদি আমি এডিট অ্যাক্সেস দিই, তুমি সবকিছু করতে পারবা। তোমাকে যদি অন্য কোনো মডারেটর টাইপের যদি কোনো অ্যাক্সেস দিতে হয়, আরো বেশি কিছু, আরেকজনের লেখা ডিলিট করে দিতে পারবা। এই ধরনের বিভিন্ন টাইপের অ্যাক্সেস আছে। শেয়ার প্রিন্টার এগুলো আমি পড়াইতেছি না, এগুলো তোমাদের জানার কথা, অজানা কিছু হওয়ার কথা না। শেয়ার প্রিন্টার কি? আমাদের ফ্যাকাল্টি রুমে যে প্রিন্টারটা আছে দেখো, আমরা আমাদের রুম থেকে প্রিন্ট কমান্ড দিলে ওইখানে গিয়ে প্রিন্ট আউট হয়ে যায়, কারণ এটা একটা নেটওয়ার্কের আন্ডারে আছে। সেই নেটওয়ার্কের আন্ডারে থাকলে আমরা যদি একই নেটওয়ার্কের আন্ডারে থাকি, সেম নেটওয়ার্কের আন্ডারে থাকি, তখন যদি প্রিন্ট কমান্ড দিই ওই প্রিন্টারে গিয়ে প্রিন্ট আউট হয়ে থাকবে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আমরা অলরেডি বলছি, এনআইসি কার্ড, লোকাল অপারেটিং সিস্টেম, তোমার যেসব লোকালে যে কোনো কিছু হইতে পারে। আমরা এখন ইউজ করতেছি কত জানি, উইন্ডোজ 10 ইউজ করতেছি না, উইন্ডোজ 11 মনে হয় বাজারে আসছে, আমি এখন ইনস্টল করি নাই, উইন্ডোজ 10 ইউজ করতেছি। সো এগুলো হলো লোকাল অপারেটিং সিস্টেম। তোমার কম্পিউটারে, ক্লায়েন্টের কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমটা থাকে সেটাকে বলে লোকাল অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে মূলত তুমি সার্ভারের কাছে এন্ট্রি নাও, নিয়ে তুমি বিভিন্ন ধরনের ফাইল অ্যাক্সেস করতে পারো। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম কি? নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম নরমালি আমরা লিনাক্স এগুলো ইউজ করি বা ইউনিক্স ইউজ করি, এই ধরনের কোনো একটা কিছু ইউজ করি যেটার মাধ্যমে আমরা নেটওয়ার্কের মাধ্যমে আমরা যেটা তুমি যদি আমি আগে যেটা বলছিলাম, এটা মূলত ইউজ হয় কখন, যখন তোমার কোনো হার্ড ডিস্ক, মূলত এটা বেস্ট প্র্যাকটিস হইলো এটাই যে আমি একটু আগে বলছিলাম না যে তোমাকে একটা শুধু মনিটর দেওয়া হবে, হার্ড ডিস্ক এক জায়গায় থাকবে, প্রসেসর এক জায়গাতেই থাকবে, একটা কম্পিউটারে 5 জন মানুষকে এইটার সাথে কানেক্ট করা হয়েছে, প্রত্যেকে তোমরা কাজ করতে পারতেছো, তোমাদের জন্য আলাদা আলাদা কোনো সিপিইউ নেই, ওই একটা সিপিইউ, ওই সার্ভারটাই হলো তোমাদের সবকিছু, ওইখান থেকেই সবাইকে ডাটা দেওয়া হচ্ছে, ওইখান থেকেই সবাই অ্যাক্সেস করতেছো, ওই সিপিইউ সবাই অ্যাক্সেস করতেছো। তো সেই ক্ষেত্রে কি হয়, সেখানে
নরমালি আমরা উইন্ডোজ সার্ভার এনটি এগুলা টাইপের কিছু ইউজ করি, অথবা নেটওয়ার্ক আমরা লিনাক্স যারা একটু ভালো একটু কি প্রপার নেটওয়ার্ক করতে চাই তারা লিনাক্স এরকম কিছু একটা ইউজ করে। নেটওয়ার্ক মডেলস কি শেষ আমাদের প্রায়। দুই ধরনের নেটওয়ার্ক মডেল আছে, মূলত দুইটা ডিফারেন্ট টাইপের নেটওয়ার্ক মডেল আছে। একটা হলো পিয়ার টু পেয়ার, আমরা গতদিন অলরেডি পড়ছি, একজনের থেকে আরেকজন ডাইরেক্টলি যখন কি করে সেটা হলো পিয়ার টু পেয়ার। আরেকটা হলো ডেডিকেটেড ক্লায়েন্ট ওর সার্ভার নেটওয়ার্ক। এই দুটোর মধ্যে পার্থক্য কি আমরা অলরেডি এগুলো জানি, না জানা কিছু না। Here all the computers share their resources such as hard drives, printers and so on with all the other computers on the network. Peer to peer একজন থেকে একজন যদি হয় তাহলে কি হয়, যখন আমার যত ফাইল আছে যত ধরনের জিনিস আছে আমার কম্পিউটারে তোমার সাথে আমি শেয়ার করতেছি। এর একটা এক্সাম্পল দাও তো, আমরা কখন ইউজ করি পেয়ার টু পেয়ার? এক্সাম্পল দাও, কেউ বলতে পারবা? মেসেজিং বা না না, এটা এক্সাম্পল না। এটাই ভালো এক্সাম্পল, ঠিক আছে আমি বলতেছি, আরো ভালো এক্সাম্পল দাও। এটা ডাইরেক্ট কিন্তু পেয়ার টু পেয়ার না। তুমি যদি ওইভাবে চিন্তা করো ডাইরেক্ট কিন্তু এটা পেয়ার টু পেয়ার না, এটা একটা সার্ভার হয়ে যায়। তো একদম ডাইরেক্ট পেয়ার টু পেয়ার আছে, আমরা একটা জিনিস ইউজ করি। টরেন্টের নাম শুনছো কেউ? মুভি টুভি ডাউনলোড করো? কোর্স ডাউনলোড বা কোনো ফাইল ফোর্স ডাউনলোড লাগে না, যখন সময় ডাউনলোড করলো এটা হলো পিয়ার টু পিয়ার, একজনের কম্পিউটার থেকে আরেকজনের কম্পিউটারে ডাইরেক্টলি ডাউনলোড হয়ে যাচ্ছে। বুঝছো? দুইটা কম্পিউটারের মধ্যে সে একটা সার্ভার বানায় দেয়, একটা ভার্চুয়াল সার্ভার বানায় দেয়, একটা একজন আরেকজনের ফাইলগুলো ইউজ করতে পারে, ডাউনলোড করে নিতে পারে বা কপি করে নিতে পারে। এটা হলো পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। এর অ্যাডভান্টেজ কি কি? আচ্ছা, তো এখানে কি বলছে দেখো, দি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক The peer-to-peer network is an appropriate choice when there are fewer than 10 users on the network. খুব যখন অনেক বড় হয়ে যাবে তখন তুমি পেয়ার টু পেয়ার করতে পারবে না, অনেকগুলা রিজনে করতে পারবে না। শুধু যে স্লো হয়ে যাবে তার জন্য না, মূল রিজন হলো সিকিউরিটির জন্য। কারণ পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে সবগুলো ফাইলের অ্যাক্সেস থাকে আরেকটা কম্পিউটারে। তুমি যেরকম আমার ফাইলগুলো ইউজ করতে পারবা, আমিও তোমার সব ফাইল ইউজ করতে পারবো। এতে কি হতে পারে, ফর এক্সাম্পল আমি একজন টিচার, আমার কাছে মার্কিং এর ফাইলগুলো আছে, প্রশ্নের ফাইলগুলো আছে, তুমি অ্যাক্সেস করে ফেলবা। তো বা হয়তো তুমি করবে না, আরেকজন করে ফেলবে তোমার বেসের, তুমি হয়তো অনেস্ট থাকবা, আরেকজন করে ফেলবে। তো এটা যখন একদম, যেমন আমার বাসায় যদি আমি করতে চাই, আমি আমার ওয়াইফ, আমার বাবা মা, আমার ছেলে, তারা আমরা একটা নেটওয়ার্ক বানিয়ে ফেলতে চাই যে আমরা যেসব কি করবো আমাদের মধ্যে সবার ফাইল সবাই শেয়ার করতে পারবে। একটা মোবাইলে যদি একটা ছবি থাকে সেই ছবি সবাই দেখতে পারবো, আমাদের দরকার নেই আলাদা আলাদা 5টা মোবাইলে একই ছবি যদি আমাদের ইনস্টল থাকে তাহলে আমাদের জায়গা নষ্ট হবে। তার চেয়ে একটা মোবাইলে থাকবে, সেটাই আমরা সবাই অ্যাক্সেস করতে পারবো। এটা শেয়ার করা আছে, শেয়ার ফোল্ডার আছে, সবাই আমরা দেখে ফেলতে পারবো। এরকম আছে না শেয়ারিং ফোল্ডার মোবাইল ফোনে আছে, দেখছো? এটা হলো পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। এটা অ্যাডভান্টেজ কি? নো নিড ফর এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর লাগে না, আমাদের নিজেদের মধ্যে ছোট্ট একটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হায়ার করার কোনো দরকার নেই, নিজেরা মেনটেন করতে পারি। নেটওয়ার্ক ইজ ফাস্ট, ইনএক্সপেন্সিভ টু সেট আপ এন্ড মেনটেন। খুব ফাস্ট, খুব ইনএক্সপেন্সিভ। একটা কম্পিউটার দুইটা কম্পিউটার হলেই চলতেছে, আবার নেটওয়ার্ক ডাইরেক্টলি বানিয়ে ফেলতেছি একজনের সাথে আরেকজন। এটার জন্য তোমার বড় সড়ো আকারে দামি কি সেট আপের দরকার নেই, দামি মডেলের দরকার, রাউটারের দরকার নেই, কি করার দরকার নেই। সিম্পল একটা রাউটার 800, 900, 1000 টাকা পাওয়া যায়, সেগুলো দিয়ে তুমি নেটওয়ার্ক গুলো বানিয়ে ফেলতে পারবে। Each PC can make backup copies of its file to other PCs for security. চাইলে তুমি যেহেতু আমার কম্পিউটারে তোমার ফুল অ্যাক্সেস আছে, তোমার কম্পিউটারে আমার ফুল অ্যাক্সেস আছে, সো তুমি যেসব কাজ করতেছো সেটার একটা কপি চাইলে আমার কম্পিউটারে আমি রাখতে পারি বা তুমি রেখে দিতে পারো, অথবা আমি যেসব কাজ করতেছি একটা কপি চাইলে তুমি তোমার কম্পিউটারে রাখতে পারো। এতে কি হবে, যদি বাই চান্স কোনো কারণে আমার কম্পিউটার নষ্ট হয়ে যায় বা কি হয়, তোমার ফাইলটা নষ্ট হবে না। সো এগুলো হলো কি জিনিস, সুবিধার জিনিস। Easiest type of network to build, peer-to-peer is perfect for both home and offices. Dedicated client server কি? এটা দেখো ডেডিকেটেড। সো এটা হলো একটা সার্ভার যেটা ডেডিকেটেড, এই সার্ভারের জন্য, এই সার্ভিস প্রোভাইড করার জন্যই তাকে এই সার্ভারটা বানানো হয়েছে, তাকে অন্য কোনো কাজ করার জন্য না। Here one computer is designated as server.
একটা কম্পিউটারকে আমরা সার্ভার হিসেবে, যেটা আমাদের লিডিং ইউনিভার্সিটি হচ্ছে, একটা কম্পিউটারকে আমরা ডেজিগনেট করে দিছি এটা হলো সার্ভার, এন্ড দ্য রেস্ট অফ দ্য কম্পিউটারস আর ক্লায়েন্ট। বাকি সবগুলো হলো এক একটা ক্লায়েন্ট। সো একটা কম্পিউটারের সাথে বাকি সবগুলো, আমরা যখন লিডিং ইউনিভার্সিটি যখন রেজিস্ট্রেশন করতেছো, আমরা সবাই ক্লায়েন্ট। যখন রেজিস্ট্রেশন সার্ভারটা আমরা ইউজ করতেছি তখন আমরা সবাই ক্লায়েন্ট। আমরা ওই সার্ভার ইউজ করে আমরা কাজ করতেছি, ওই সার্ভারে অ্যাক্সেস নিয়ে ওই সার্ভারকে রিকোয়েস্ট পাঠাইতেছি। দেখবা তুমি তোমার আইডি নাম্বার দিছো, দিয়ে এন্টার দিছো, কিছুক্ষণ ঘুরে 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 তোমার এই জিনিসটা নিয়ে আসতেছে, রিকোয়েস্ট পাঠাইতেছে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হইতেছে, দেখতেছে তোমার ক্রেডেনশিয়াল ঠিক আছে নাকি, আইডি পাসওয়ার্ড ঠিক আছে নাকি, তারপরে তোমাকে একটা জিনিস পাঠিয়ে দিচ্ছে, তোমাকে এই জিনিসটা দিয়ে দিচ্ছে। Dedicated server architecture can improve the efficiency of client-server system by using one server for each application that exists within an organization. একটা সার্ভার দিয়ে আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে ওয়ান সার্ভার ফর ইচ অ্যাপ্লিকেশন, আমরা চাইলে ওই যে মেইল সার্ভার বলছি একটা বানাইতে পারবো, আমরা রেজিস্ট্রেশন সার্ভার বানাইতে পারবো, একটা এডমিশন সার্ভার বানাইতে পারবো, আমরা চাইলে আলাদা আলাদা সার্ভার বানাইতে পারবো। এতে সুবিধা কি? হ্যাঁ, একটু হয়তো খরচ বেড়ে যাবে আলাদা আলাদা সার্ভার মেইনটেনেন্সে, কিন্তু এতে সুবিধা কি, আমাদের সার্ভারটা প্রত্যেকটা সার্ভার ভেরি ফাস্ট হবে, কারণ প্রত্যেকটা স্ট্যান্ডালোন সার্ভার, আলাদা আলাদা একটা সার্ভার। মূলত হইলে এইগুলোই। ইন জেনারেল দ্য ডেডিকেটেড ক্লায়েন্ট সার্ভার মডেল ইজ প্রেফারেবল টু দ্য পিয়ার টু পিয়ার ক্লায়েন্ট সার্ভার মডেল ফর জেনারেল পারপাস ডাটা নেটওয়ার্ক। আমরা যখন জেনারেল পারপাস ডাটা নেটওয়ার্ক করি তখন আমরা প্রেফার করি আমরা ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভার একটু এক্সপেন্সিভ, কিন্তু ইট ওয়ার্থ ইট। শেষ আজকের মতো এখানেই মনে হয় শেষ। আর নাই কেউ আসো যে কিছু কোনো একটা কিছু না বুঝে আসো? আছো? সবাই সবকিছু বুঝছি তাই না স্যার? কে জানি চ্যাটে একটা মেসেজ পাঠাইছো, চ্যাটে না বললাম মেসেজ না পাঠাইতে। ক্লাস দূর ডাটা কমিউনিকেশন ক্লাস রানা স্যার, এটা কে কারে মেসেজ পাঠাইছে রে? হ্যাঁ মাইনুর, মাইনুর সরি কই? স্যার, ওই আমার একটা মেসেজ দিছিল, এভরিওয়ান চলে গেছে। হ্যাঁ, 1 to 1 পাঠাই দিকে পাঠাই দিছো, ব্রডকাস্ট করে দিছো তাই না? জি স্যার, আমার একটা মেসেজ দিছিল, সরি। কোনো সমস্যা না। তাহলে আজকে এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাস কবে যেন বলছি? বুধবারে না? আজকে কি বার? অবশ্যই করবা। একটা সেকেন্ড, আজকে কি বার? রবিবার। সোমবারে হইল, মঙ্গলবারে করো না আমাদের সাথে, আমার সাথে ক্লাস মঙ্গলবারে করে ফেলো সন্ধ্যার পরে। আচ্ছা স্যার। না আচ্ছা বুধবারে করো, বুধবারে করো, থাকুক তোমাদের মন খারাপ হয়ে যাচ্ছে। আর মঙ্গলবারে কি বন্ধ থাকবে? বন্ধ থাকলে থাকলো, অনলাইন ক্লাসে আবার বন্ধই কি আর খুলাই কি? স্যার মঙ্গলবারে স্যার বি সেকশনের সাথে সকালে ক্লাস আছে অনলাইন। অনলাইনেই স্যার আমাদেরটা। তোমাদেরটা তো সকালে হবে না, আমি কি বলতেছি রে ভাই? আচ্ছা ঠিক আছে স্যার। কি বলতেছি? বলছি না অনলাইন ক্লাসগুলো সন্ধ্যার পরে হবে। জি স্যার। তোমরা কি চাও ইউনিভার্সিটি থেকে আমি অনলাইন ক্লাস নেই? না যে স্যার। ক্লাস কেউ শুনতে পারো না, আর একটু পর পর বলতেছো স্যার আবার রিপিট করেন স্যার, কথা ভেঙে গেছে।